Keep that in mind. The fifth state, which is the swing state, is Bengal. And here I have to put a caveat, there's a conflict of interest. My wife is a MP now of the Trinamool Congress Rajya Sabha, and that's why I have chosen to stay away from even traveling to Bengal or reporting on it. My reports, therefore, from Bengal are second-hand, based on journalists that I've been speaking to on the ground, and I get conflicting views. Some say BJP is ahead, others say Mamata Banerjee is ahead. Remember, BJP won 18 seats, a record performance for it out of the 42 in Bengal last time. Mamata won 22, the Congress 2. My sense is, and I may be playing safe here, both these parties will be in the same range, give or take 4 to 5 seats. Net, what am I saying? The BJP... ये क्या हुआ, कैसे हुआ? চিনতে পারলেন ভদ্রলোককে? বিখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই। তার থেকেও বড় পরিচয় হচ্ছে এই সেলিব্রিটি সাংবাদিকের, তিনি নিজেই বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, যাকে দিল্লি থেকে ধরে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার এমপি বানিয়ে দিয়েছে, তিনি বাংলার কোন কাজে লাগবেন, বাংলার ঠিক কোন উন্নয়নটা করবেন তিনিই জানেন। আসলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় একটা তো প্রচার চাই, সেই জন্য তিনি নিয়ে এসে সাগরিকা ঘোষকে করে দিয়েছেন। যাই হোক, সেই সাগরিকা ঘোষের হাজব্যান্ড রাজদীপ সরদেশাই, এবং তিনি নির্বাচনের কাজে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন রাজ্যে কী ফলাফল হতে পারে তার একটা সমীক্ষা নিয়ে, তার একটা ব্যাখ্যা নিয়ে তিনি তার মতো একটি ভিডিও বানিয়েছেন। তো সেইখানকার একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তিনি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন। এবং কি বললেন আপনারা শুনলেন, যে বেসিক্যালি তিনি যেহেতু রাজ্যসভার সাংসদ, তার স্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের, সেই জন্য তিনি নাকি বাংলায় পদার্পণ করেননি, বাংলায় এই নিয়ে আলাদা করে কোনো রিপোর্টিং করেননি। কিন্তু বাংলার যে সোর্সেস তার রয়েছে, তার বন্ধুবান্ধব রয়েছে, বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে তার পরিচয় রয়েছে, তাদের কথার ভিত্তিতে তিনি একটা মতামতে এসেছেন। এবং সেই মতামতটা হচ্ছে, মেবি তিনি একটু সেফ খেলছেন হয়তো, সেটা হচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আসন সংখ্যা দুটোর মধ্যে ওই 5-7টা আসনের ব্যবধান থাকতে চলেছে। অর্থাৎ তিনি পরিষ্কার করে এখানে বলেননি যে 5-7টা আসন তৃণমূল বেশি পাবে নাকি 5-7টা আসন বিজেপি বেশি পাবে। দুটো দলের মধ্যে মোট পার্থক্য ওই 5 থেকে 7টা আসনের মধ্যে হতে চলেছে। অর্থাৎ গতবারের যে ফলাফল ছিল, আমি যদি খুব খারাপ সিনারিও ধরে নিই, অর্থাৎ বিজেপি পেয়েছিল 18টা আসন আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টা আসন, সেটা হয়তো ওই রেঞ্জেই থাকতে পারে যদি বিজেপির অত্যন্ত খারাপ ফলাফল হয়। অর্থাৎ এই রাজ্য জুড়ে যে পিসি ভাইপো প্রচারটা করে চলেছেন, এবং বিভিন্ন রকম তৃণমূলী নেতারা বলছেন যে ওই 4 জুনের পর বাড়িতে এসে যারা বলছেন যে এখানে বিজেপি ভালো ফলাফল করতে পারে, তাদেরকে টাঙিয়ে দেবেন উল্টো করে, তারপর চামড়া ছাড়িয়ে নেবেন, আমিও পাচ্ছি সেই হুমকি, তাদের কথার সঙ্গে তো মিলছে না। এখন তিনি একটা কথা কিন্তু বললেন, আই এম প্লেয়িং সেফ। তার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করলেন তিনি বেঙ্গল ভিজিট করেননি, নাকি কারণটা অন্য। কারণটা হচ্ছে যে তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদ, আর তাই তিনি যদি সত্যি কথাটা বলে দেন, অর্থাৎ বিজেপি অন্তত 5 থেকে 7টা আসনে খুব কম করে হলেও তৃণমূলের থেকে এগিয়ে থাকবেন, যেটা আমাদেরও অনেকেই প্রেডিকশান করেছেন, সেই জায়গাটা হলে পরের দিন আর রাজ্যসভায় ঢোকার, অন্তত তৃণমূল কংগ্রেসের টিকিটে এন্ট্রি পাবেন না তার স্ত্রী সাগরিকা ঘোষ। ওই জন্য একটু ব্যালেন্সিং খেলাটা খেললেন তিনি। কিন্তু রাজদীপ সরদেশাইয়ের মতো মানুষকে যদি এই কথা বলতে হয়, তাহলে 4 জুন সত্যিই যখন ইভিএমটা খুলবে, কোন গেরুয়া সুনামি বাংলা দেখতে চলেছে। আর যদি সত্যিই সেটা হয়, তাহলে এই সরকারটা কি সত্যিই আর নবান্নে টিকে থাকতে পারবে, নাকি 14 তলা থেকে সমস্ত ফাইলপত্র প্যাক করে গুটি গুটি খায়ে সিঁড়ি দিয়ে নামার পরিকল্পনা শুরু করে দেবে? সেটাই কিন্তু এখন মূল চর্চার বিষয় হয়ে গেছে জাতীয় রাজনীতিতে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই রাজদীপ সরদেশাই কি বলছেন সেটা নিয়ে তো ব্যাখ্যা করব, কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় আমরা নিয়ে এসেছি, যেখানে বিভিন্ন লোকসভা ধরে ধরে আপনাদের সঙ্গে আমরা কথা বলছি এবং আপনাদের যে মতামতটা রয়েছে সেটা ভিডিও অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা তুলে ধরছি, এবং সেগুলোকে কোলাবোরেট করে সেই লোকসভায় সাধারণ মানুষ কি ভাবছেন সেটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। আর আজকে আমরা কথা বলবো দক্ষিণ কলকাতা কেন্দ্র নিয়ে। আপনি যদি দক্ষিণ কলকাতার ভোটার হন, দক্ষিণ কলকাতার বাসিন্দা হন, তাহলে আপনার নাম, আপনার বিধানসভা কেন্দ্র
আপনার মোবাইল নাম্বার এবং এটা জানিয়ে আমাদের একটা মেসেজ করুন এবং মেসেজটা পাঠান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9686671317 নাম্বারে। আমরা ডেফিনেটলি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আপনাদের মতামতটা আমাদের দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, জনতার রাগ নিয়ে কথা বলছেন তো রাজদীপ সরদেশাইও, তিনি বিভিন্ন রাজ্যের কথা বলছেন। আচ্ছা, আমরা একটা কথা শুনছিলাম বারবার করে, যে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধান যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বলছিলেন যে তিনি একদম জ্যোতিষ চর্চা করে গণনা টণনা করে হিসেব টিসেব করে বার করে ফেলেছেন 190-95-এর মধ্যে বিজেপি সারা ভারতবর্ষে আটকে যাবে, তার বেশি কিছুতেই হবে না। সরকার তারা তো করতে পারছেই না, সরকার করবে ওই ইন্ডি নামক পিন্ডি জোটটি, এবং সেখানে হয়তোবা তিনি প্রধানমন্ত্রী হবেন। না না, তিনি আবার বলেছিলেন বাইরে থেকে সমর্থন করবেন না, তারপর আবার কি বললেন যে ভেতর থেকে সমর্থন করবেন। যা গুলিয়ে গেছে, ওই যখন ভাঁট বকতে হয় যে যার মতো করে যা খুশি বকে দেয়, তো সুতরাং একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে না, ওইটা খুব একটা মেলাবার দরকার নেই। যে প্রসঙ্গটার কথা বলছিলাম, যে দেখুন, রাজদীপ সরদেশাইয়ের কথা আমি ধ্রুব সত্য ধরে চলছি। কেন কেন ধ্রুব সত্য ধরে চলছি? কেননা তিনি হচ্ছেন এখন তৃণমূলের ঘরের লোক। তৃণমূলকে সেফগার্ড করে বলাটাই তার কর্তব্যের মধ্যে পড়েছে। না হলে তার স্ত্রী যে যে টিকিটটি পেয়েছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন এবং সেখান থেকে যে ফেসিলিটিটি করে কমে খাচ্ছেন, সেটি তো বন্ধ হয়ে যাবে। তৃণমূলে গলা ধাক্কা খেতে একটু এদিক থেকে ওদিক হলে তার যে কত ভুরি ভুরি উদাহরণ আছে, সে তো গুণে শেষ করা যাবে না। তো সেই জায়গা থেকে তিনি সেফ খেলেও কিন্তু বলতে পারছেন না যে এই বাংলায় 42টি আসনের মধ্যে 42টি ছেড়ে দিন, অন্তত 30-35টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, যেটা ওই 3.5 বছরের জেল খাটা আসামিকে দিয়ে বলাবার খুব চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গিয়ে প্রচার করছেন। উত্তরবঙ্গে নাকি অন্তত 3টে আসন জিতে গেছেন, বিজেপি ফিনিশ হয়ে গেছে। বিজেপির আবার একটা কি দেখলাম, ওই চটিচাটা আছে সংবাদ মাধ্যম, নামটাও ভুলে গেছি আমি, তারা আবার বার করে ফেলেছে যে এখানে বিজেপি সমীক্ষা করে পাঠিয়েছে যে যে আসনগুলোতে ভোট হবে 42টা আসনের মধ্যে মোটামুটি 10টা আসন ম্যাক্সিমাম পেতে পারে। তার বাইরে সংঘ আরএসএস নাকি একটি সমীক্ষা করেছে, সংঘ বলেছে যে 5টা আসনের বেশি কিছুতেই হচ্ছে না। কোন 5টা আসন? খুব সম্ভবত বলেছে ব্যারাকপুর, না বনগাঁ, ব্যারাকপুর, দার্জিলিং, এরকম উত্তরবঙ্গের আরও 3টে আসন দিয়ে 5টা আসন, 42টার মধ্যে 5টা আসন পাচ্ছে। আর এই খবর শুনেই নাকি অমিত শাহ, নরেন্দ্র মোদী বেজায় চটে গেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের উপরে। তাদেরকে বলেছেন আজকের মধ্যে সব রিপোর্ট পাঠাতে হবে, তারপর দেখে নেবেন, এমুকো আর হবেন না, এইসব করে বিশাল এত বড় একটা দেখলাম স্টোরি লিখে ফেলেছে সেই চটিচাটা সংবাদ মাধ্যম। আচ্ছা, যদি সেটাই খবর হয়, 37টা তাহলে তৃণমূল কংগ্রেস পাচ্ছে, কংগ্রেস যদি একটা দুটো পায় 35টা পাচ্ছে, আর 5টা পাচ্ছে বিজেপি। ডিফারেন্সটা কত? 35 আর 5-এ 30টা আসনের ডিফারেন্স। আরে ওদের ঘরের লোক সাংবাদিক রাজদীপ সরদেশাই তো সে কথা বলছেন না। 5টা-7টার যদি ডিফারেন্স হয়, তাহলে এবার কংগ্রেস বলছে 0 পাবে, বা পেলেও 1টা পাবে, 2টো পাবে। আচ্ছা, 2টো আসন ধরে নিলাম সেফ সাইড। তাহলে সেফ সাইডে যদি 2টো আসন বাদ দিই, 40টা আসন পড়ে থাকে। এবার 40টা আসনের মধ্যে যদি দুটো দলকে আমি সমান সমান ভাগ করে দিই, 20টা আসন আসছে, এবার 7টার ডিফারেন্স হবে বলছে। তাহলে 7টার ডিফারেন্স হবে না, মানে 17টা আসন বিজেপি আর 23টা আসন তৃণমূল কংগ্রেস। মানে গতবারে যা ছিল মোটামুটি তার রিপিট টেলিকাস্ট, যদি ওয়ার্স্ট কেস সিনারিও হয়। আবার যদি উল্টোটা হয়, অর্থাৎ ওই বলেছেন 5টা থেকে 7টা আসনের ডিফারেন্স হবে, তাহলে আমি সেখানেও ধরছি যে 4টে আসনের ডিফারেন্স হচ্ছে কি 5টা আসনের ডিফারেন্স হচ্ছে, তাহলে ওই 22টা 18টা 22টা পেয়ে যাবে বিজেপি, 18টা থাকছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। আবারও বলেছিলাম যে গতবারে 2019-এ যে আসন পেয়েছিল তার থেকে যদি একটা আসন পায় বেশি, তাহলে এই শুভেন্দু অধিকারী, এই সুকান্ত মজুমদার, এই দিলীপ ঘোষ, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা কিন্তু একটা সেকেন্ডও টিকতে দেবে না এই তৃণমূল কংগ্রেসকে, এবং মানুষের মধ্যে যে জোশ চলে আসবে, পাড়ায় পাড়ায় কিন্তু ওই লাল চুল কানে দুলতে তারা করবে। তার থেকেও বড় কথা, যেটা প্রধানমন্ত্রী এসেছিলেন এখানে প্রচারে এবং স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন যে 4ঠা জুনের পর, 4ঠা জুন এই জায়গাটার জন্য শুধু অপেক্ষা করুন। সেদিনকে যখন ফলাফল বেরোবে, তৃতীয়বারের জন্য যদি মোদী সরকার হয়, তাহলে তারপর কিন্তু একজন ভ্রষ্টাচারীকেও তিনি রেয়াত করবেন না। এবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কি কথা বলছেন, এই তো মোদী শাহের আশীর্বাদের হাতটা মাথায় ছিল, সেই জন্য তো চুনোপুঁটিকে গুলিকে ধরে ছেড়ে দিয়েছে, আর বাকি কাউকে কিচ্ছু করেনি, বাকি কাউকে কিচ্ছু করেনি। আচ্ছা, একটা কথা বলুন তো, এখানে এই রাজ্যে আমরা কি নাটকের রাজনীতি দেখতে অভ্যস্ত? গাড়ি করে যাচ্ছে, কোথায় একটা ঠোক করে ঠক্কর লাগলো, অমনি
পা তুলে এরকম করে বলল, গোটা নির্বাচনটা ঘুরে ঘুরে আমার পা ভেঙে গেছে, আমাকে আতঙ্ক অ্যাটাক করেছে, সেন্টিমেন্টের ভোট তোলানো হয়েছে। এবং যেদিনকে ভোটটা মিটে গেল, ঠাং করে উঠে দাঁড়িয়ে পাটা কেটে ফেললো। হেলিকপ্টার থেকে একটা জরুরি অবতরণ করতে হয়েছে, নামতে হয়েছে, সেখানে গিয়ে বললো আমার এমন চোট হয়ে গেছে যে আমি আবার হুইল চেয়ারে আমাকে বসতে হবে। আর তারপর স্পেনে গিয়ে করে ছুটে 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 জগিং দেখে ফেললো। বাংলা তাতেই কিন্তু ভুলে গেল। তাহলে এই ধরনের যখন অভ্যস্ত মানুষ হয়ে গেছে, তারপরে রিসেন্টলি দেখলাম কি মাথা ঠুকে গেছে, ফেটে গেছে, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আইফোনে সবাই ছবি তুলে শেয়ার করতে পারছে, কিন্তু সেই রক্তটাকেও মুছিয়ে দিতে পারছে না। তো এই নাটুকেপনা যখন চলবে, আপনারা ভাবতে পারছেন যে সেখানে যদি কোনো ফেরেববাজকে গ্রেপ্তার করা হয়, ও একদম মাটিতে বসে চুল এলোমেলো করে বুক চাপড়ে চাপড়ে এরকম করে কাঁপবে, ওরে বাবা গো আমার কি হয়ে গেল গো দেখো গো করে। এবং সেই সেন্টিমেন্টে বাঙালি, মানে আত্মঘাতী বাঙালি বলবো, তারা ভুলে আবার দুহাত ভরে ভোট দেবে। সুতরাং এই রাজনৈতিক শহীদের কোনো মর্যাদা আমার মনে হয় না কেউ দিতে চাইবে। আর সেই জায়গাটা যারা ভারতবর্ষের 17টা স্টেটে ক্ষমতায় আছে, যারা ভারতবর্ষে 2টো টার্ম ক্ষমতায় আছে এবং তৃতীয় টার্মটাও তারা আসছে, এরকম স্পেকুলেশনটাই ম্যাক্সিমাম মানুষ করছে, তারা কখনো সেই ছাড়টা দেয়, সেই রাজনৈতিক শহীদ হওয়ার জায়গাটা দেয় যেখানে বিশেষ করে যাদের ভোট ব্যাংকের উপর তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে, তারা আত্মঘাতী জাতি হিসেবেই প্রমাণিত হয়ে গেছে। 500 টাকা 1000 টাকার ভাতা ভিক্ষায় যারা বিক্রি হয়ে যায়, এক প্যাকেট মুড়ির জন্য যারা নিজের ভোটটা গঙ্গায় জলাঞ্জলি দিয়ে দেয়, তোলাবাজদের দিকে তুলে দেয়, সুতরাং সেই জায়গায় তারা কখনো দিতে পারে। তো যাই হোক, যে কথাটা, যে প্রসঙ্গে এতখানি কথা বললাম, সেটা হচ্ছে যে যদি সত্যিই রাজদীপ সারদেশাইয়ের কথাই সত্যি হয়, কারণ অনেকেই স্পেকুলেট করছেন এবার 30 কিন্তু ছাড়িয়ে যেতে পারে বিজেপির আসন, আমি অতটাও যাচ্ছি না, ওই 22-23 রেঞ্জেই থাকবে বিজেপি, আর তাহলে কিন্তু 17-18 রেঞ্জে নেমে চলে আসবে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতি যদি হয়, এবং তারপর নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন, এই রাজ্যের সর্বোচ্চ স্তরে যে ফেরেববাজগুলো আছে সেইগুলো জেল যাত্রা হয়, কারণ আমরা জানি 12ই জুনই একটা গুরুত্বপূর্ণ শুনানি আছে কলকাতা হাইকোর্টে। তারপর সত্যিই কি এই রাজ্যে ক্ষমতাটা টিকিয়ে রাখতে পারবে? আচ্ছা, যদি উল্টোটাও ধরে নিই, অর্থাৎ ওই 5-7 গ্যাপে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ, আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেস গতবারের মতোই 22-23টা আসন পেল, আর 17-18-19টা আসন পেল এখানে বিজেপি। যদি সেই রেঞ্জের ফলাফলও হয়, সেই ফলাফলের পরও 30 হলে কি হবে ছেড়ে দিন, 30+ হলে কি হবে ছেড়ে দিন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। 30+ হলে সকালে যদি রেজাল্ট হয়, বিকেলের মধ্যে কি তাণ্ডব নৃত্য শুরু হয়ে যাবে সে তো সকলেই জানে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি ওয়ার্স্ট কেস সিনারিও ধরে চলছি। রাজীব সারদেশাই তৃণমূল কংগ্রেসের ঘরের লোক, তাদের রাজ্যসভার সাংসদের হাজবেন্ড, যে ম্যান্ডেট নিয়ে বলতে পারছে না, কেননা বললেই সারে সর্বনাশ হয়ে যাবে, সেখানেও আমতা আমতা করে কিন্তু বিজেপিকে এই সিটটা দিতে হচ্ছে। তাহলে 4 জুন সত্যিই করে যে ফলাফলটা বাঙালি এক্সপেক্ট করছে সেটা যদি হয়, কি হবে একবার শুধু সেইটুকুনি ভাবছি। আর তার থেকেও বড় কথা, এই নেক্সট 2টো ফেজ যে আসছে, 6th ফেজ এবং 7th ফেজ, 2টো ফেজ অদ্ভুত বৈপরীত্য রয়েছে। 6th ফেজে মোটামুটি বিজেপির গড় প্রায় 100 আসনে গতবারে জিতেছিল, এবারেও জেতার সমূহ সম্ভাবনা। আর 7th ফেজ, যেটা কার্যত তৃণমূলের গড়, গতবারে কার্যত তারা 100 আসন জিতেছিল, এবারে কিন্তু সেখানে দাঁত ফোটাবার জন্য বিজেপি একদম সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে, এবং সেইখান থেকে যদি আসন বার করতে পারে, হয়ে যাবে খেলা, একটা বড় রকমের হয়ে যাবে। সুতরাং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, আর সেইখানে রাজদীপ সারদেশাইয়ের এই অ্যানালিসিসটা আসছে, যেখানে কিন্তু তিনি বলতে পারছেন না ওই তার স্ত্রীর যারা মালিক আর মালকিন, তাদের কথা মতো যে এই বাংলায় তৃণমূল ক্লিন সুইপ করতে চলেছে, 35, 37, 40টা আসন পেয়ে যাবে, বলতে পারছেন না। আর তাহলে ওই 18, 20, 22টা আসন নিয়ে দিদি প্রধানমন্ত্রী হবে? বাঙালি এতখানি বোকা গর্দ? হ্যাঁ, অনেক কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু নিজে ঘুরছি তো, কিভাবে হিন্দু জাগরণ হচ্ছে, হিন্দু ভোটের কনসলিডেশন হচ্ছে, নিজের চোখে দেখছি, কথা বলে বুঝছি তো। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় দিদিমণির আর বোধহয় পালাবার জায়গা নেই। এখন থেকেই ভালোভাবে ব্যাগপত্র ফাইলপত্র প্যাক করে নবান্ন থেকে গুটি গুটি বিদায় নেওয়ার প্র্যাকটিসটা, মানসিক প্রস্তুতিটা সেরে নেওয়াটা ভালো নয় কি? নাহলে রাজদীপ সারদেশাইয়ের মতো লোককেও এইভাবে ডিফেন্সিভ কথাবার্তা বলতে হয়। আপনাদের কি বক্তব্য? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।